हेलो फ्रेंड्स, वेलकम टू वेस्ट बेंगल एडुकेशनल टिউব। आज এই ভিডিওতে অনুপাত ও সমানুপাত থেকে পাঁচটা টাইপের ম্যাথ করাবো। এই ম্যাথগুলি যে কোনো কম্পিটিটিভ এক্সামে বারবার এসেছে, তাই এই ম্যাথগুলি খুবই গুরুত্বপূর্ণ আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। দেখো, প্রথম অঙ্কটা, সমগ্র পৃথিবীতে স্থল ও জলের অনুপাত 1:2 এবং उत्तर गोलार्धे एर अनुपात 2:3। दक्षिण गोलार्धे जल और स्थल अनुपात निर्णय करो। देखो, धरो এটা পৃথিবী, এদিকটা উত্তর গোলার্ধ আর নিচের দিকটা দক্ষিণ গোলার্ধ। ঠিক আছে, অঙ্কেতে কি বলেছে? সমগ্র পৃথিবীতে জল আর স্থল, স্থল আর জলের অনুপাত। সমগ্র পৃথিবীতে মানে গোটা পৃথিবীতে জল আর স্থল এর অনুপাত হচ্ছে, স্থল আর জলের অনুপাত দিয়েছে 1:2। ঠিক আছে, আর শুধু উত্তর গোলার্ধে এর অনুপাতটা হয়ে যাচ্ছে স্থল আর জলের অনুপাত 2:3। ঠিক আছে, তাহলে দক্ষিণ গোলার্ধে স্থল আর জলের অনুপাত কত হবে সেটাই আমাকে বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো 2 আর 3 5 ইউনিট, আর 1 আর 2 3 ইউনিট, তাহলে 3 আর 5 এর লসাগু হচ্ছে 15। তাহলে আমি 30 ইউনিট নিচ্ছি, যে জল আর স্থল মিলিয়ে মোট 30 ইউনিট। ঠিক আছে, তাহলে 30 ইউনিটের মধ্যে স্থল কতটা আছে? 3 ইউনিট মানে 30 ইউনিট, মানে 1 আর 2 3 মানে 30, তাহলে 1 মানে হচ্ছে 10 ইউনিট হচ্ছে তোমার স্থল, আর 20 ইউনিট হচ্ছে তোমার জল। ঠিক আছে, দেখো সমগ্র পৃথিবীটা যদি 30 ইউনিট জল আর স্থলে মিলে হয়, তাহলে উত্তর গোলার্ধে থাকবে 15 ইউনিট। ঠিক আছে, আর দক্ষিণ গোলার্ধে থাকবে 15 ইউনিট, তবেই তো জলের স্থল মিলে 30 ইউনিট হবে। 30 ইউনিট, এতদূর অবধি বুঝতে পেরেছো? এরপরে দেখো, এই 15 ইউনিটের মধ্যে জল আর স্থল তো 2:3 অনুপাতে আছে, স্থল আর জল। তাহলে এখানে 5 ইউনিট মানে কত? 15। 2 আর 3 5 ইউনিট মানে 5 মানে হচ্ছে 15 ইউনিট। ঠিক আছে, তাহলে 1 মানে হচ্ছে কত ইউনিট? 3 ইউনিট। তাহলে 1 মানে যদি 3 ইউনিট হয়, তাহলে উত্তর গোলার্ধের স্থল কতটা হচ্ছে? উত্তর গোলার্ধের স্থল হচ্ছে 6 ইউনিট। ঠিক আছে, আর জল কত হচ্ছে? 9 ইউনিট। 6 আর 9, তাহলে টোটাল কত ছিল? টোটাল জল তো 10 ইউনিট। ঠিক আছে, টোটাল জল হচ্ছে 10 ইউনিট, সরি, তো টোটাল স্থল হচ্ছে 10 ইউনিট। আর উত্তর গোলার্ধের স্থল যদি 6 ইউনিট হয়, তাহলে কত ইউনিট বাকি থাকছে? 10 ইউনিট, স্থলের মধ্যে 4 ইউনিট, তাহলে দক্ষিণ গোলার্ধের স্থল হচ্ছে 4 ইউনিট। ঠিক আছে, আর জল তো টোটাল 20 ইউনিট, তো দক্ষিণ গোলার্ধে জল যদি 9 ইউনিট থাকে, তাহলে উত্তর গোলার্ধে জল কত? 20 ইউনিট থেকে 9 ইউনিট বাদ দিলে 11 ইউনিট। ঠিক আছে, তাহলে উত্তর গোলার্ধে দক্ষিণ গোলার্ধের স্থল আর জলের অনুপাত হচ্ছে 4:11। দেখো 4 আর 11 হচ্ছে 15 ইউনিট হচ্ছে। ঠিক আছে, তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? এইভাবে অঙ্কটা করলে খুব সোজা এবং ইজিভাবেই হয়ে যাবে। পরের অঙ্কটা দেখো, একটি ব্যাগে 1 টাকা আছে, 25 পয়সা আছে। 1 টাকার মূল্য 1 টাকা, 25 পয়সার মূল্য হচ্ছে 1/4, মানে 25 পয়সা মানে 1/4 টাকা, আর 50 পয়সা মানে 1/2 টাকা। 50 পয়সা মানে 1/2 টাকা। 3 পয়সার মুদ্রা 3:4:5 অনুপাতে আছে। তাহলে 1 টাকা আছে 3, 25 পয়সা আছে 4 অনুপাতে। ঠিক আছে, আর 50 পয়সা আছে কত অনুপাতে? 5 অনুপাতে। তাহলে দেখো, এটা এদের সংখ্যার অনুপাত, এটা এদের মানে কোন টাকা কত অনুপাতে আছে।
ঠিক আছে, মানে এটা সংখ্যার অনুপাত। সংখ্যার অনুপাত। তাহলে 1 টাকার যদি 3টে থাকে তাহলে মোট কত টাকা হবে, ভ্যালু কত হবে? ঠিক আছে, মোট ভ্যালু কত হবে? 1 গুণিত 3 3, ঠিক আছে। 25 পয়সা যদি 4টা থাকে তাহলে কত ভ্যালু হবে? 4 গুণিত 1 4, 4-এর সঙ্গে 1 4 গুণ, মানে 1 টাকা 1 ইউনিট। আর এটা কত হবে? 5/2, ঠিক আছে। 50 পয়সা যদি 5টা থাকে তাহলে 5/2 এত ইউনিট। তাহলে এটাকে যোগ করো, 3 দুগুণে 4, 3 + 1 4 প্লাস 5/2, তার মানে 4 দুগুণে 8, 8 আর 5 13, 13 ইউনিট, ঠিক আছে। তাহলে দেখো এই 13 ইউনিট মানেই 13 ইউনিট মানে হচ্ছে কত টাকা? 325 টাকা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি 1 ইউনিটের ভ্যালু বের করতে পারবো। তাহলে 1 ইউনিট মানে হচ্ছে 325/13 গুণিত 2। তাহলে দেখো 13 3 13 39, 13 দুগুণে 26, 5 থাকছে আর 5 13 65। তাহলে 1 ইউনিট মানে হচ্ছে 50। 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 50। তাহলে এখানে 1 টাকার মুদ্রা, 1 টাকার মুদ্রা হচ্ছে 3 ইউনিট। তাহলে 3 ইউনিট মানে কত? 3 গুণিত 50 মানে 150, ঠিক আছে। তাহলে 1 টাকার মুদ্রার সংখ্যা হচ্ছে 150টি। যদি বলতো যে তোমার 50 পয়সা কতগুলো মুদ্রা আছে, তাহলে 5 দিয়ে গুণ হতো, 250টি হতো, ঠিক আছে। বুঝতে পেরেছো? পরের অঙ্কটা দেখো। দেখো এই অঙ্কটা 7, 16, 23, 43 ও 79 এর সঙ্গে কোন সংখ্যাটি যোগ করলে পরস্পর সমানুপাতি হবে? আমি ধরে নিচ্ছি x যোগ করতে হবে। তাহলে 7 + x, 16 + x সমান 43 + x আর 79 + x। ক্যালকুলেশন করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে, তাই আমি অপশনের সাহায্য নেব, ঠিক আছে। তো প্রথমে 1 ধরবো। তাহলে 7-এর সঙ্গে 1 যোগ করলে কত হবে বলো? 8, আর 16-এর সঙ্গে 1 যোগ করলে 17। এদিকটা দেখো 43-এর সঙ্গে 1 যোগ করলে 48, আর 79-এর সঙ্গে 1 যোগ করলে 80। তাহলে এরা কি সমান হবে পরস্পর? এটা কাটাকুটি করলে কত হবে? এটা তো কাটাকুটি যাবে না, কত দিয়ে কাটাকুটি করবে বলো? 4 দিয়ে 4 12 48, 4 20 80, 4 3 12, 4 5 20, ঠিক আছে। 3 5 আর 8 সমান নয়, ঠিক আছে। এবারে আমি 7 বসাবো। 7 7 14, 7 আর 7 14। এদিকটা দেখো 7 আর 7 14, আর এটা 16 আর 7 23, ঠিক আছে। এদিকে 43 আর 7 হচ্ছে 50, আর 79 আর 7 হচ্ছে 86। তো এটা 2 দিয়ে কাটো, 2 25 দুগুণে 50 আর 43 দুগুণে 86। তো এই দুটোও সমান নয়। তাহলে অপশন 1ও হলো না আর 7ও হলো না, অপশন এ হলো না, বিও হলো না। দেখো 5 দিয়ে 7, 7 আর 5 12, 16 আর 5 21, একইভাবে 43 আর 5 48, আর 79 আর 5 হচ্ছে তোমার 84, ঠিক আছে। তো 3 দিয়ে কাটো, 3 4 12, 3 7 21, একে 12 দিয়ে কাটো, 4 12 48, 4 12 48 আর 12 7 84, ঠিক আছে। একে 3 দিয়ে কাটো, 3, সরি কাটাকুটিটা ভুল হয়েছে, দেখো 3 দিয়ে কাটো, 3 4 12, 3 7 21, তাহলে দুটো সমান হচ্ছে। তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই অঙ্কটা a অনুপাত b কত দেওয়া আছে? a অনুপাত b এটা দেওয়া আছে 1/2 অনুপাত 1/3, ঠিক আছে। তাহলে এখানে 2 আর 3 এর লসাগু 6, তাহলে 1 এর 2 এর সঙ্গে তুমি 6 গুণ করো, অনুপাত 1 এর 3 এর সঙ্গেও তুমি 6 গুণ করো,
তাহলে 2 3 6, 3 অনুপাত 3 2 6 2। ঠিক আছে, একইভাবে তুমি বি অনুপাত সি বের করো, বি অনুপাত সি, তাহলে কত 1/5 অনুপাত 1/3, 3 আর 5 লসক হচ্ছে 15, তাহলে 1 এর 5 সঙ্গে 15 গুণ করো, অনুপাত 1 এর 3 সঙ্গেও 15 গুণ করো, তাহলে এটা কত হচ্ছে বলো, 5 3 15, 3 অনুপাত 3 5 15 5। তাহলে দেখো এখানে বিটা হচ্ছে এ অনুপাত বি, বিটা হচ্ছে 2, আর এখানে বিটা হচ্ছে বি অনুপাত সি 3, তাহলে দুটো বিকে তুমি সমান করো, তাহলে 2 আর 3 এর লসও কত 6, তাহলে 2 কে 6 করতে গেলে 3 দিয়ে গুণ করতে হবে, এখানে 3 কে 6 করতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে 6 অনুপাত 10, এটা কত হচ্ছে 9 অনুপাত 6। এখন বিটা সমান হয়ে গেল, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এ অনুপাত বি অনুপাত সি সমান 9 অনুপাত 6 অনুপাত 10। প্রশ্নে চেয়েছে যে এ প্লাস বি অনুপাত বি প্লাস সি, তাহলে বলো এ অনুপাত বি কত, 9 আর 6 15, আর বি অনুপাত সি কত 10 আর 6 16, তাহলে 15 অনুপাত 16, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, এই অঙ্কটা দেখো, একটি নৌকা স্রোতের প্রতিকূলে কোনো দূরত্ব 8 ঘন্টা 48 মিনিটে অতিক্রম করে, স্রোতের অনুকূলে সমদূরত্ব 4 ঘন্টায় অতিক্রম করে, নৌকার বেগ আর স্রোতের অনুপাত কত সেটা নির্ণয় করতে বলেছে। দেখো স্রোতের প্রতিকূলে সময়, স্রোতের প্রতিকূলে সময় বাই স্রোতের অনুকূলে সময়। ঠিক আছে, তো স্রোতের প্রতিকূলে কতটা সময় লাগছে 8 ঘন্টা 48 মিনিট, তো 8 ঘন্টা 48 মিনিটকে ঘন্টায় পরিবর্তন করো, তাহলে 48 মিনিট মানে 48/60, গোটাটাই ঘন্টা হয়ে গেল, 12 4 12 48 আর 5 12 60, তাহলে 5 8 40 আর 4 44, 44/5 ঘন্টা, 44/5। ঠিক আছে, আর স্রোতের অনুকূলে ওই একই দূরত্ব যেতে সময় লাগছে 4 ঘন্টা। ঠিক আছে, তাহলে 4 11 44, 11/5, তো এটা সময়ের অনুপাত, তাহলে গতিবেগের অনুপাত উল্টো হবে, সময়ের সঙ্গে গতিবেগ ব্যস্ত অনুপাতে থাকে। ঠিক আছে, তাহলে স্রোতের প্রতিকূলে সময়, স্রোতের প্রতিকূলে বেগ বা স্রোতের অনুকূলে বেগ। স্রোতের প্রতিকূলে বেগ বা অনুকূলে বেগ, সময়ের রেশিওটা উল্টে যাবে, তো এটা 5/11 হবে। আমি ধরে নিচ্ছি নৌকার বেগ স্থির জলে, নৌকার বেগ ধরে নিচ্ছি x কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, আর স্রোতের বেগ ধরে নিচ্ছি y কিলোমিটার। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি বলো যে স্রোতের প্রতিকূলে বেগ, তাহলে স্রোতের প্রতিকূলে বেগ কি হয়, নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, তাহলে x মাইনাস ওয়াই বাই স্রোতের অনুকূলে বেগ নৌকার বেগ প্লাস স্রোতের বেগ x প্লাস ওয়াই, 5/11। ঠিক আছে, এটাকে তুমি যদি উল্টে লেখো তাহলে x প্লাস ওয়াই বাই x মাইনাস ওয়াই সমান হচ্ছে 11/5। তাহলে যোগভাগ প্রক্রিয়া তুমি যদি করো, ঠিক আছে, এটা যোগভাগ প্রক্রিয়া তুমি যদি করো তাহলে পাবে x/y সমান 11 5 16 বা 11 থেকে 5 বিয়োগ করলে 6। ঠিক আছে, 11 + 5 16, 11 থেকে 5 বিয়োগ করলে 6, তাহলে কত হচ্ছে 8 2 16 আর
3 দুগুণে 6। প্রশ্নে কি চেয়েছে? নৌকার বেগ আর স্রোতের বেগের অনুপাত। নৌকার বেগ আর স্রোতের বেগের অনুপাত 8:3। এই ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।